তারকাদের সংখ্যার আড়ালের আসল রহস্য জানুন। রাত ভোর হলে আমি তোমাকে চাই নাটকে ভিন্নধর্মী গল্প। 12তম আসরে 12টি ব্যান্ড নিয়ে আবির বচ্চনকে স্মরণ। নিরাপত্তার শঙ্কায় অনুপ জেনের ঢাকা কনসার্ট স্থগিত। কমেডিতে ফিরছেন মোশাররফ করিম। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। হঠাৎ করে নারী তারকাদের পোস্টে দেখা মিলছে নানা সংখ্যা, কখনো হাতে কখনো আবার গালে লেখা বিভিন্ন সংখ্যায় উত্তাল নেট দুনিয়া। তবে প্রশ্ন একটাই, এই সংখ্যার পেছনে রয়েছে কি রহস্য? কেনই বা সংখ্যার ধাঁধায় মাতলেন তারকারা? বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে একের পর এক সংখ্যা, কখনো 9, কখনো 24, কখনো আবার 1000। এমন গুপ্ত সংখ্যা লিখে পোস্ট করছেন শোবিজের নারী তারকারা। কোনো পোস্টে তারকার হাসি মুখ, তবে এক কোণে লেখা সেই সংখ্যা। মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে এক নতুন আন্দোলনে যুক্ত হয়েছেন তারকারা। আন্দোলনের নাম মাই নাম্বার মাই রুলস। প্রতিদিন সামাজিক মাধ্যমে কতবার সাইবার বুলিংয়ের শিকার হন নিজেদের ছবির সঙ্গে প্রকাশ করছেন সেই সংখ্যাই। 25শে নভেম্বর নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবির কোণে লেখা শুধু 9। এই 9-এর অর্থ প্রতিদিন অন্তত 9 বার অনলাইন হয়রানির মুখে পড়েন তিনি। তার এই পোস্ট থেকে শুরু হয় নতুন আন্দোলন। তিশার পর যেন শুরু হয় সংখ্যার ঝড়। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত সব ক্ষেত্রে নারী তারকারা বলে দিচ্ছেন দিনে কতবার হয়রানির শিকার হন তারা। অভিনেত্রী রুনা খানের সংখ্যা 24, ভাবনার ক্ষেত্রে সংখ্যাটি 99+। অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য সংখ্যাটি ছুঁয়েছে 1000-এর ঘর। এদিকে অভিনেত্রী দিঘি লিখেছেন 3, সাজিয়া সুলতানা পুতুল 9 এবং মৌসুমী হামিদের ক্ষেত্রে হয়রানির সেই সংখ্যা দাঁড়িয়েছে 72-এ। এই আন্দোলনে তারকারা শুধু সংখ্যা বলছেন না, তুলে ধরছেন নারী হয়রানির বাস্তব চিত্র। এই আন্দোলন চলবে টানা 16 দিন। এই সংখ্যাগুলো শুধু ডিজিটাল হয়রানির পরিসংখ্যান নয়, এর ভেতরে লুকিয়ে থাকা যন্ত্রণাগুলো এখন উন্মুক্ত, দৃশ্যমান, উচ্চারিত। আপনার সংখ্যাটি কত? বলবেন কি নিজের নম্বরের গল্প? রাত ভোর হলে আমি তোমাকে চাই মাসুম প্রধানের নির্মাণে এক ভিন্নধর্মী গল্প, যেখানে প্রেম ভালোবাসার সীমানা ছাড়িয়ে সম্পর্কের নতুন রূপ তুলে ধরা হয়েছে। মজার ব্যাপার হলো, এই নাটকে নেই কোনো ফিমেল চরিত্র। 3 জন ছেলের গল্পেই তৈরি হয়েছে আবেগ, টানাপোড়েন আর হাসির অনন্য মিশেল। আমির হোসেন মাসুমের তথ্যচিত্রে শুটিং সেট নিয়ে বিস্তারিত জাকির আহমেদের রিপোর্টে। আমি কেমন আছি জানতে চাও না অনেক দিন, আমি কেমন আছি জানতে চাও না অনেক দিন। তুমি ব্যস্ত হয়েছ অন্য এক আকাশের নীল জাদুতে। আমার আঙিনায় শুকিয়ে গেছে বকুলের ডাল, তবু তোমারই জন্য গোপনে জল দেয় ভোরের শিশির। আমরা যে নাটকের কাজ করছি আজকে উত্তরাতে, এটির নাম হচ্ছে রাত ভোর হলে আমি তোমাকে চাই। ডিরেকশন দিচ্ছে মাসুম প্রধান, একটা ইয়াং টিনেজার একটা ছেলে। এই গল্পটা একটু অন্যরকম, মানে রাত ভর হলে আমি তোমাকে চাই, সেই তুমিটা কে আসলে? এখানে সফট একটা ক্যারেক্টার, এবং আমি খুব কি বলে, আমাকে যখন অফারটা দিল মাসুম প্রধান, আমি অবাক হইলাম যে আমাকে নিয়ে এই ধরনের চিন্তা চলতেছে। আমি আসলে এভাবেই এই টাইপের ক্যারেক্টারগুলো চাই, ভিন্নতা চাই।
গল্পটা এমনভাবে সাজানো হয়েছে যে আমরা 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 কথা বলি একজনের, কিন্তু তাকে হয়তো দেখি না। তো সেই তাকে না দেখার মধ্য দিয়ে আসলে কি করে গল্পটা এগিয়ে যায়, এবং কারোর উপস্থিতির বাইরেও যে তার একটা বিশাল অস্তিত্ব থাকতে পারে, সেটা বোধহয় এই নাটকটা তার একটা উদাহরণ হয়ে গেল। আচ্ছা, আপনি না এক সময় গরু ছাগলের মাথা মস্তক খুব পছন্দ করতেন। প্রথমেই ভিন্নতা পাবে কারণ এখানে তথাকথিত হিরো হিরোইন নাই, মানে যেটা হয় চলচ্চিত্রে বা নাটকে। এইখানে একটু গল্পের ভীষণভাবে ভেরিয়েশন পাবে। এখানে 3টা ক্যারেক্টার, সেলিম ভাই একটা ক্যারেক্টার করতেছে, মীর রাবি একটা, আমি একটা। তো এটাই তো ভিন্নতা, যে হচ্ছে এখানে তথাকথিত যে গল্প যেভাবে হয় আগায় হিরো হিরোইন কেন্দ্রিক, আশেপাশে যারা থাকে তাদের নিয়ে, সেখান থেকে বেরোয় আসছে। প্রয়াত কিংবদন্তি রক লিজেন্ড আয়ুব বাচ্চুর সম্মানে 2014 সাল থেকে ডিসেম্বরের প্রথম দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন হচ্ছে এই দিনটি। তার স্মরণে 12তম আসরে উচ্চারণ, পার্থিব ও শিরোনামহীন সহ দেশের আরও 9টি ব্যান্ড দিনব্যাপী পারফর্ম করবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যান্ড ফেস্ট আয়োজনের পরিকল্পনাও আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড সঙ্গীত শিল্পী ফুয়াদ নাসির বাবু এবং ডক্টর আশিস কুমার চক্রবর্তী সহ আরও অনেকেই। চ্যানেল আইয়ের উদ্যোগে 1 ডিসেম্বরকে ব্যান্ড ফেস্টের একটা কথা আমরা বলছি, আয়ুব বাচ্চুর আগ্রহী করা হয়েছিল, কিন্তু এটার 12 বছর পড়লো এবছর এসে। আমরা 12 বছর পূর্ণ যেন একযোগ পূর্তি পালন করবো, তখন বড় আকারে একটা আয়োজন করার পরিকল্পনা করছি। তার আগে যদি বাম্বা বা সঙ্গীতের ব্যান্ডের সঙ্গীতের সাথে যে সমস্ত সংগঠনগুলো জড়িত আছে, চ্যানেল আই, সবাই মিলিয়ে যদি সরকারের সাথে, বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় বা কনসার্নিং মিনিস্ট্রি যেগুলো আছে তাদের সাথে কথা বলে এই 1 ডিসেম্বরকে জাতীয়ভাবে ব্যান্ড ফেস্ট ডে করা যায়, তাহলে এটা একটা ভালো উদ্যোগ হয়। আজকে যে বাংলা রক বা ব্যান্ড সঙ্গীত যেটাই বলি, আজকে যে অবস্থান, আজকে এই পর্যন্ত এসছে সবার পরিশ্রমে, বাচ্চু সহ সদস্য যারা ছিল, আমরা ছিলাম, সবারই পরিশ্রম এবং উদ্যোগে এই পর্যন্ত এসেছি। আমি মনে করি ব্যান্ড সঙ্গীত বা বাংলা রক বাংলা মূলধারার একটা সঙ্গীতের মূলধারার একটা অংশ, এবং তরুণদের তো বটেই, তরুণদের কথাই বেশি প্রতিফলিত হয় ব্যান্ড সঙ্গীত হচ্ছে, যেটা তরুণদেরই সঙ্গীত। সেই সাথে মূলধারার সঙ্গে আমরা জড়িয়ে গেছি। এটা আমি মনে করি এটা আমাদের বিশাল প্রাপ্তি, যারা আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, এবং আমরা যে একটা পাঠাতন তৈরি করলাম, সেজন্য আমি নিজে খুব গর্বিত যে এরপরে আবার ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়িয়ে গান করতে পারবে। এটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। জেমস আলী আজমাতের পর এবার অনুপ জৈনের কনসার্ট স্থগিত। ঢাকার এই কনসার্ট সিজন যেন রোলার কোস্টার, কখনো ঘোষণা, কখনো হঠাৎ বাতিল। দর্শকের মনে প্রশ্ন, তারপর কি আতিফের পালা? 12 ডিসেম্বর মাদানী এভিনিউয়ের কোর্ট সাইটে অনুপ জৈনের কনসার্ট হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি, আয়োজন, উত্তেজনা সবকিছু প্রায় রেডি। ঠিক তখনই আয়োজক জানায় নিরাপত্তাজনিত অনিশ্চয়তার কারণে শো স্থগিত। দর্শক, স্পন্সর, টিকিটধারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারায় অনুষ্ঠান আপাতত বন্ধ। নতুন তারিখ আসবে পরিস্থিতি স্বাভাবিক হলে। টিকিট রিফান্ড নীতিমালাও শিগগিরই জানানো হবে। এই স্থগিতাদেশ আগে একই কারণে বাতিল হয়েছিল জেমস আলী আজমতের শো। সামনে যে জাল, কাবিশ ও আতিফ আসলামের কনসার্ট লাইন আপে আছে, সেগুলো নিয়ে এখনই জেগে উঠেছে সতর্ক অপেক্ষা। বাংলা নাটকের হৃদস্পন্দন মোশাররফ করিম এবার ফিরছেন কমেডিয়ান হয়ে। যে মানুষটা এত বছর ধরে নাটকের চরিত্রে ডুবে থেকেও আমাদের হাসাতেন, সেই অভিনেতাই এবার ছক ভেঙে পা রাখলেন কমেডিতে। সিরিয়াস মুখ বা গোপন যন্ত্রণা অথবা নিঃসঙ্গতার বরফ চাপ চোখে জমিয়ে রাখা মোশাররফ করিমকে দেখলে মনে হয় তিনি চোখের ভেতর পুরো একটা পৃথিবী বহন করেন। ওসি হারুনের ঠান্ডা হিসাব, মোবারকের ভাঙা নীরবতা, মানুষে কত রঙে ভাঙে গড়ে, তিনি তা দেখান নিঃশব্দ শক্তিতে। কিন্তু এবার খেলাটাই পুরো উল্টো। চরকির ডিম লাইটে তিনি স্ট্যান্ড আপ কমেডিয়ান, মঞ্চে উঠে সবাইকে হাসান। মধ্যবয়সের অদ্ভুত ক্রাইসিস, সম্পর্কের চাপ, ভেতরের গলে যাওয়া অনুভূতি আর সেই না বলা দুঃখ, সব মিলিয়ে ডিম লাইট আমাদের দেখায় হাসির আড়ালে লুকোনো সত্যি। এই চরিত্রে মোশাররফ করিম মানে এক নতুন রূপ, এক নতুন খেলা। এবার তিনি হাসাবেন, কিন্তু মনে প্রশ্ন জাগবে, হাসির ফাঁকে কোন গল্পটা চুপ করে কাটছে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো বিয়েতে তারকাদের নাচ, জানুন কার পারিশ্রমিক কত। সিতারে জমিন পার সিনেমার পর্দার পেছনের গল্প।
ভারতে এসে বিয়েতে গাইলেন জেনিফার, পারিশ্রমিক টাক লাগানো। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। ভারতের হাই প্রোফাইল বিয়ের আসর মানেই তারকাদের জমজমাট নাচ। শুধু বলিউড নয়, হলিউড তারকাদের নামও রয়েছে এই বিলাসবহুল উৎসবে। তবে সাধারণ মানুষের মাথায় ঘোরে একটাই প্রশ্ন, বিয়েতে নাচে তারকাদের পারিশ্রমিক কত? শাহরুখ, সালমান, দীপিকা থেকে ক্যাটরিনা, সবার পারিশ্রমিক নিয়ে থাকছে মিষ্টি খাতুনের আরও একটি টেক্সট রিপোর্ট। উদয়পুরের শিল্পপতি রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার বিয়ের আসর। রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর, সেই বিয়ের আসর মাতিয়েছে বলিউডের জনপ্রিয় সব তারকার নাচ। তবে এটাই প্রথম নয়, প্রায়ই নানা হাই প্রোফাইল বিয়েতে নাচতে দেখা যায় তাদের। আর সেই নাচের পেছনে থাকে মোটা অঙ্কের পারিশ্রমিক। দ্রুতগতির নাচে এখনও সেরা ক্যাটরিনা কাইফ। বিয়ের মঞ্চে তার নাচ মানেই অন্যরকম উন্মাদনা। বলিউডে বিয়ের নাচের লিস্টে তিনি এখন হাইয়েস্ট পেইড। বিয়েতে এই অভিনেত্রীর পারফরমেন্সের জন্য গুনতে হয় প্রায় 3.5 কোটি রুপি। বলিউড বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি যেন হয়ে ওঠে বিয়ের মূল আকর্ষণ। কিং খান মঞ্চে উঠলেই ভাইরাল। বিয়ের অনুষ্ঠানে নাচতে তার পারিশ্রমিক প্রায় 3 কোটি রুপি। এদিকে বিয়ের পারফরমেন্সের জন্য অক্ষয় কুমার পারিশ্রমিক নেন 2.5 কোটি রুপি। ঋত্বিক রোশন, তাকে বলা হয় বলিউডের ডান্সিং গ্রিক গড। তিনি মঞ্চে উঠলে নজর ফেরানো দায়। এক একটি বিয়ের পারফরমেন্সের জন্য তার পারিশ্রমিক প্রায় 2.5 কোটি রুপি। বলিউডের ভাইজান সালমান খানকে বিয়েতে নাচতে দেখা দুষ্কর, তবে তার এই রেয়ার উপস্থিতির মূল্য প্রায় 2 কোটি রুপি। অনন্ত আম্বানির বিয়েতে স্বামীর সঙ্গে আলিয়া ভাটের নাচ নজর কেড়েছে সবার। নাচের জন্য তার পারিশ্রমিক 1.5 কোটি রুপি। অন্যদিকে একটি ইভেন্টে নাচতে 1 কোটি রুপি পারিশ্রমিক নেন দীপিকা পাড়ুকন। উদয়পুরের রাজু মন্টেনা কিংবা আম্বানিদের বিলাসবহুল উদযাপন, প্রতিটি আয়োজনে তারকারা হয়ে ওঠেন প্রধান আকর্ষণ। শুধু নাচ নয়, তাদের উপস্থিতিও বাড়ায় ইভেন্টের স্ট্যাটাস ভ্যালু। তাই তাদের পারিশ্রমিকও আকাশ ছোঁয়া। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। সিতারে জমিন পর, বাচ্চাদের হাসি দুষ্টুমি ছিল এই ছবির আসল প্রাণ। বিশেষ শিশুদের নিয়ে কাজ করা আমির খান সেটে তাদের সঙ্গে শুয়ে পড়তেন। পর্দার পেছনের আসল ঘটনা জানাবেন তারতিবা ফারুহী। 2007 সালের তারে জমিন পারের আবেগ থেকে অনুপ্রাণিত ছবি সিতারে জমিন পার। ছবির শুরুতেই বিশেষ শিশুদের পাগল বলায় আদালতে জরিমানা হয় আমির খানের। 3 महीने तक पागलों को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। 500 पागल बोलने का? 1000 रुपए। अरे पागल तो सभी बोलते हैं मैडम। 5000। এই কালজয়ী সিনেমার পুরো শুটিংটাই হয়েছে মুম্বাইয়ের ফিল্ম সিটি আর একদম বাস্তব একটি স্কুলে। কৃত্রিম সেট নয়, বরং বাস্তব পরিবেশে বাস্তব মানুষের সঙ্গেই শুট হয়েছে প্রতিটা দৃশ্য। हम लोग शुरू करेंगे बॉल पासिंग से। सॉरी। অভিনয়ের পাশাপাশি এই সিনেমায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন আমির খান। বাস্কেটবল থেকে ডায়ালগ, সবকিছুই পরম যত্নে শিখিয়েছেন এই পারফেকশনিস্ট। अपने सीनियर पर हल्ला बोल दिया। সিনেমায় নাম তার শতবীর, আসল নাম আরুষ দত্তা। মানসিক দুর্বলতার কারণে বেশি সময় শুটিং করতে পারতেন না এই শিল্পী, তাই সেটাই করা হয়েছিল আলাদা বিশ্রামের ব্যবস্থা। গুড্ডু ওরফে গোপী কৃষ্ণ বর্মা, যে কিনা নোংরা শরীরে ঘুরে বেড়ায়। বাস্তবেও স্নান করা তার পক্ষে বড় চ্যালেঞ্জ। তবে তার স্পেশাল ট্যালেন্ট সাউথের হিরোদের ডায়লগ হুবহু কপি করতে পারা। এই সিনেমার শুটিংয়ে ছিল পুরাই সারপ্রাইজ। হঠাৎ একদিন সেটে হাজির শাহরুখ খান। আমিরের অনুরোধে তিনি এসে বাচ্চাদের সঙ্গে ঘণ্টাখানেক কাটিয়েছিলেন। সিনেমায় যাকে লোটাস নামে জানতাম, বাস্তবে তার নাম আয়ুষ বানসালি। কৌতুক করে কথা বলা আর প্রতিদিন চুলের রং বদলায়, কারণ সে ডাই ফ্যাক্টরিতে কাজ করে।
সবচেয়ে বড় ব্যাপার, এই ছবিতে কোনো ভিএফএক্স বা সিজিআই ব্যবহার হয়নি। সব দৃশ্যই 100% বাস্তব, 100% আবেগ আর 100% মানবিকতার শক্তি। আসল নাম সংবিত দেশাই, তবে সিনেমায় করিম কুরেশি। তার সিগনেচার মুভ ছিল হঠাৎ পিছন দিকে ঘুরে বাস্কেটবল গোল করা। সিতারে জামিন পার কেবল সফলতার গল্প নয়, এটি মানবিকতার শক্তি। এই ছবির প্রতিটি দৃশ্য বলে দেয় জীবনের আসল পাঠ কিংবা বড় হওয়ার মানে। বিয়ের মঞ্চে গান গেয়ে প্রায় 24 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় হলিউড সুপারস্টার জেনিফার লোপেজ। রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় বিয়েতে পারফর্ম করে এই শিল্পী। 21 থেকে 23 নভেম্বর উদয়পুরের দ্য লীলা প্যালেসে অনুষ্ঠিত হয় নেত্রা মানতেনা ও ভামসি গাদিরাজুর এই জাঁকজমকপূর্ণ বিয়ের আসর। মানিস মালহোত্রার ডিজাইন করা বিশেষ শাড়ি ও পরবর্তীতে জমকালো বডি স্যুটে মঞ্চ মাতান জেনিফার। অন দ্য ফ্লোরের মতো গানে পারফর্ম করে তিনি নেন প্রায় 24 কোটি টাকা। জেনিফার ছাড়াও এই 3 দিনের আয়োজনে মাধুরী দীক্ষিত, রণবীর সিং ও বরুণ ধাওয়ানের মতো বলিউড তারকারাও পারফর্ম করেন। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো হেলদি টি বানানোর সহজ ট্রিক্স। এক্সপার্টের পরামর্শ, জানুন ড্যামেজ নেইল ফিক্সের কার্যকর উপায়। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। চায়ের কাপ হাতে হয়ে যেতে পারে অনেক কিছু। সকালের ঘুম জড়ানো চোখ খোলা থেকে ঝিমিয়ে পড়া মেজাজকে চাঙ্গা করা, আড্ডার ছুতো কিংবা একঘেয়েমি কাটানোর টি ব্রেক, রাজনীতির তর্ক বিতর্কে চায়ের পে চর্চা কিংবা এক কাপ চায়ে তোমাকে চাই, সবই হতে পারে চা খেতে খেতে। কিন্তু সেই ধোয়া ওঠা গরম চা মাঝে মধ্যে বিপদও ডেকে আনে। চায়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুধ চা। ঘন দুধে চায়ের পাতা ফুটিয়ে তাতে আদা এলাচ মিশিয়ে এক চুমুক দিলে মন ভালো হয়ে যায় অনেকেরই। প্রথমে যেটা বাদ দিতে হবে তা হলো দুধ, কারণ তা থেকেই অ্যাসিডিটির ঝুঁকি অনেকটা বেড়ে যায়। দুধ চায়ের তুলনায় লাল চা খেলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা অনেকটাই কম। পাশাপাশি লাল চায়ে থাকা পলিফেনল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট নিজের কাজ করতে পারে। পানি ফুটিয়ে তাতে চা পাতা ভিজাতে দেওয়ার সময় কয়েকটি আদার টুকরো দিয়ে দিন, এতে হজমে সাহায্য করবে। 2-1টি ছোট এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিন, এটি পেট ফাঁপার সমস্যা কমানোর পাশাপাশি চিনি ছাড়াই চায়ে হালকা মিষ্টত্ব আনতে সাহায্য করবে। একটি লবঙ্গ ফেলে দিন চায়ে। লবঙ্গে রয়েছে ইউজিনল, যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ওই চা সামান্য ঠান্ডা হতে দিন। খুব গরম অবস্থায় না খেয়ে হালকা গরম চায়ে অল্প অল্প করে চুমুক দিয়ে খান, তাতেই কাজ হবে বেশি। দর্শক, ইতিমধ্যেই আমরা জেনেছি নেইল এক্সটেনশন কি, কিভাবে করা হয়, কারা করেন আর কেনই বা এত জনপ্রিয়। এবার আসল কথায় আসা যাক। এই নেইল এক্সটেনশনের কারণে কি কি সমস্যা হতে পারে আর ক্ষতিগুলো কিভাবে ঠিক করা যায়। নেইল এক্সটেনশন করতে গেলে সাধারণত প্রাকৃতিক নখের ওপর জেল বা গ্লু ব্যবহার করে কৃত্রিম নখ সেট করা হয়। প্রথম দিকে সব ঠিকঠাক মনে হলেও যখন নতুন নখ বেড়ে ওঠা শুরু করে তখনই এক্সটেনশন অনেক সময় ঢিলা হয়ে যাওয়া, ভেঙে যাওয়া বা হঠাৎ করেই উঠে আসার মতো ঝামেলা দেখা দেয়। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এক্সটেনশন উঠে আসার সঙ্গে সঙ্গে অনেক সময় আসল নখের একাংশ উঠে যায়, ফলে নখ হয়ে পড়ে খুবই পাতলা, দুর্বল, সহজে ভেঙে যায় এবং দেখতে অসুস্থ লাগে। তো এই ক্ষতিগ্রস্ত, ফাটা আর আনহেলদি নখগুলো কিভাবে ঠিক করা যায়, চলুন এক্সপার্টের পরামর্শে ধাপে ধাপে জেনে নেওয়া যাক নিরাপদে এবং কার্যকর উপায়ে কি করলে নখ আবার আগের মতো মজবুত হয়ে উঠবে। নেইল এক্সটেনশন করি অথবা না করি, নেইলেরও কিন্তু একটা এক্সট্রা কেয়ার নিতে হয়। প্রথমত নেইলটাকে আমাদেরকে হেলদি রাখতে হবে। হেলদি কিভাবে রাখবো? আমরা যখন ড্রাই সিজন আসবে বা উইন্টার আসবে তখন কিন্তু আমরা নেইলের যেই কিউটিকল বলা হয় যে নেইলের উপরিভাগ যে এরিয়াটা, তো এই কিউটিকলে কিন্তু আমরা ঘুমের পূর্বে রাতে ভ্যাসলিন ইউজ করতে পারি অথবা অলিভ অয়েল ইউজ করে ধোয়াতে পারি। সো দ্যাট সকালে হলে আপনি খুব সুন্দর একটা ময়েশ্চারাইজ করা একদম নেইল নিয়ে আপনারা ঘুম থেকে উঠলেন এবং আপনার নেইলটা কিন্তু গ্রো করবে হেলদি ওয়াইজ। তখন কিন্তু আপনি এক্সটেনশন করেন বা না করেন তার সাথে কোনো পার্থক্য নেই। তিশাস বিউটি হাবে আপনারা কিছু স্পেশাল অয়েল পেয়ে যাবেন। এই যে এই ধরনের কিছু অয়েল আমরা তিশাস বিউটি হাব থেকে প্রোভাইড করছি, যেটাতে আছে ভিটামিন ই। সো এইটা কিন্তু যাদের এক্সট্রা ড্রাই কিউটিকল সেইটাতে রিপেয়ার করতে হেল্প করবে, প্লাস
আপনার রিয়েল নেইলটা খুব হেলদি ওয়েতে গ্রো করবে এবং এক্সটেনশন ফ্রিকুয়েন্টলি করলেও কোনো প্রকার কোনো ড্যামেজ হবে না, বিকজ আপনার নেইলটাই তো গ্রো করছে খুব হেলদি ওয়েতে। সো এইভাবে আমরা নেইলের যত্ন নিতে পারি। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।